দাও দাও আগুনে জ্বলছে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ। ২৭ ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি, পানি ছিটাচ্ছে হেলিকপ্টার। ষষ্ঠ উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে হিড়িক, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে কমিশন। কাল শেষ হচ্ছে প্রচারণা। সশস্ত্র বাহিনীকে আরো উন্নত করাই বর্তমান সরকারের লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী। আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামের উদ্বোধন। মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মিল্টন সমাদ্দার। আরো ৪ দিনের রিমান্ডে, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ডিবি। এবং কমেছে গরমের তীব্রতা, মে মাসের তীব্র দাবদাহের শঙ্কা নেই। সপ্তাহ জুড়ে বৃষ্টির পূর্বাভাস, স্কুল কলেজ খুলেও উপস্থিতি কম। সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএসটিএমটি বার সংবাদ শিরোনাম। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। ২৮ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া এলাকার আগুন। বনের কয়েক একর এলাকা এরই মধ্যে পুড়ে গেছে। রোববার সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও নৌবাহিনী। যোগ দেয় বিমান বাহিনীর হেলিকপ্টারও। তবে সন্ধ্যা হওয়ায় অগ্নি নির্বাপনের কাজ বন্ধ রাখা হয়েছে। বাগেরহাট থেকে এস সোহানের তথ্য ও ছবিতে সবুজ রায়ের রিপোর্ট। ঘন্টার পর ঘন্টা পার হচ্ছে, কিন্তু নেভানো যাচ্ছে না সুন্দরবনে লাগা আগুন। যদিও ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে আপ্রাণ, কিন্তু পানির উৎস কাছাকাছি না থাকায় এই অভিযানে অনেকটাই বেগ পেতে হচ্ছে তাদের। পানি স্বল্পতায় আগুন নেভাতে কৌশল বদলেছে যৌথ দল। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে পানি এনে ছিটানো হচ্ছে। তাদের আশা দ্রুতই নেভানো যাবে আগুন। গতকাল দুপুর ৩টায় আগুন লাগলেও ঝুঁকি বিবেচনায় গতরাতে অগ্নি নির্বাপন কাজ স্থগিত থাকে। রোববার সকাল থেকে আবারও কাজ শুরু করে বন বিভাগ, ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবকরা। পরে তাদের সহযোগিতায় যোগ দেয় কোস্টগার্ড ও নৌবাহিনী, দুটি পৃথক দল। আমরা স্টারভেশন পদ্ধতিতে আগুনটা মানে ঘিরে রেখেছি এবং আস্তে আস্তে আমরা ফরওয়ার্ড হচ্ছি। তো এই যে স্টারভেশন পদ্ধতিতে যে আমরা আগুনটা নিভাচ্ছি, এই ভিতরে উপর থেকে যে পানি দিচ্ছে, এটা আমাদের উপকার হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা আমাদের লেভেল বেস্ট চেষ্টা করছি। সুন্দরবনে প্রায় ১.৫ কিলোমিটার এলাকা জুড়ে ৩০ থেকে ৩৫ জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। জায়গা আগুন লাগছে, ধরেন নিম্নত ৫০ বিঘা। এই যে গাছের গোড়া আগুনে সম্পূর্ণ জ্বলে যাইতেছে, মানে ফুস করে আগুন উঠা সম্পূর্ণ গাছ ধরে যাইতেছে। আগুন নিভাচ্ছে, এই যে দেখেন, এই যে আশেপাশে নিভেই গেছে, তারপরও ধাউ ধাউ করে নিচ থেকে আবার আগুন জ্বলছে। এখন পর্যন্ত আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আমরা গঠন করেছি। তাদেরকে বলেছি আমরা আগামী ৭ কার্য দিবসের মধ্যে বিস্তারিত তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন দেওয়ার জন্য। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এসিএফ চাঁদপাইকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ২০২১ সালে ৩ মে সুন্দরবনের দাসের ভাড়ানি এলাকায় আগুনে ৩ একর বনভূমি পড়ে যায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রথম ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে কাল। শেষ মুহূর্তে জোর জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থী সমর্থকরা। তবে বেশিরভাগ জায়গায় উত্তপ্ত নির্বাচনের মাঠ। আচরণ ভেঙে প্রায়ই প্রার্থী সমর্থকরা জড়াচ্ছেন সংঘাতে। এমপিদের বিরুদ্ধে রয়েছে প্রভাব বিস্তারের অভিযোগও। নির্বাচন কমিশন বলছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের মনোনয়ন বাতিল হয়েছে। যাচাই বাছাই শেষে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা। শাহাদাত হোসেন তিনি মনোনয়ন দাখিল করেছিলেন, তার বিরুদ্ধে 4টি মামলা চলমান রয়েছে। এই 4টি মামলার কোনটি তিনি হলফনামায় উল্লেখ না করায় তথ্যসমূহ অসম্পূর্ণ তথ্য বা তথ্য গোপন করে তার তবে আয় বিবরণীর বিষয়ে উল্লেখ ছিল বলে দাবি জানান শাহাদাত হোসেন। এ নিয়ে আপিল করবেন তিনি। আপিল করব আবার কিছুদিন আগে ভিডিও দিয়েছিলেন ওই মামলাতে মনে হয়। বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সহিংসতা এবং প্রভাব বিস্তারের অভিযোগ।
স্থানীয় সাংসদের প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে বাকেরগঞ্জে। তবে ভোট গ্রহণ সুষ্ঠু করার কথা জানান রিটার্নিং কর্মকর্তা। বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলররা তারা আমাদের কর্মীদেরকে ডেকে ডেকে ভয় দেখাচ্ছেন। রিটার্নিং অফিসার হিসেবে একটা সুষ্ঠু নির্বাচন যে পরিবেশ থাকার কথা, আশা করি সেই পরিবেশ আছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। পিরোজপুর সদর সহ নাজিরপুর ও ইন্দুরকানীতে তীব্র গরম উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটাররা বলছেন যাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে তাকেই নির্বাচিত করবেন তারা। আমরা এরকম একজন প্রার্থী চাচ্ছি যে প্রার্থী সাধারণ মানুষের কথা বলবে, একজন নম্র ভদ্র সাধারণ ক্যান্ডিডেটকে আমরা বিজয়ী হিসেবে দেখতে চাই। নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ, সংঘাত, সহিংসতায় উত্তপ্ত পাবনার সুজানগর উপজেলা। চেয়ারম্যান পদের প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান। উপজেলায় প্রার্থীদের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন বলছেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনের তো এত হ্যান্ডস নাই যে সে প্রতিটা আচরণবিধি লঙ্ঘন, প্রতিটা পয়েন্ট সে মনিটর করবে। নির্বাচন কমিশন সকল বিষয়টা মনিটর করে মাঠ প্রশাসনের আমাদের যারা আছে তাদের মাধ্যমে। কোনো সংবাদপত্রের ভিত্তিতে সেটা আর একবার ক্রস চেক না করে নির্বাচন কমিশন সরাসরি ব্যবস্থা গ্রহণ করে না। আগামী ৮ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। নুপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সেনাবাহিনীকে অত্যন্ত আধুনিক, দক্ষ ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলেছে বর্তমান সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন ৭৫-এর পর বর্তমান সরকারের আমলেই আবারও সেনাবাহিনী সাধারণ মানুষের বিশ্বাস আস্থা অর্জন করেছে। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন শেষে এ কথা বলেন সরকার প্রধান। মাহমুদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ঢাকা সেনানিবাসে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্যাথোলজি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। প্যাথোলজি কার্যক্রমের বিষয়ে সরকার প্রধানকে অবহিত করেন সেনা প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। নতুন এই প্যাথোলজি ল্যাবের উদ্বোধন শেষে সকাল 10:30টায় আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে সরকার প্রধান বলেন, জাতির পিতার স্বপ্নকে হৃদয়ে ধারণ করে সেনাবাহিনীকে অত্যন্ত আধুনিক, দক্ষ ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলেছে সরকার। সশস্ত্র বাহিনীর জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে 1974 সালের যে প্রতিরক্ষার নীতিমালা প্রণয়ন করেছিলেন, তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক, জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, বহির্বিশ্বেও বেশ সুনাম অর্জন করেছে সশস্ত্র বাহিনী। শান্তিরক্ষা মিশনে আমাদের সশস্ত্র বাহিনীর যে অবদান রাখে প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে। সেটাকে আরো উন্নত করাই আমাদের লক্ষ্য। আমাদের সেনাবাহিনী আজকে জনগণের পাশে দাঁড়ায়, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। ৭৫-এর পর আবারও বাংলাদেশ সেনাবাহিনী সাধারণ মানুষের বিশ্বাস আস্থা অর্জন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নেই উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সত্য কথায় আমেরিকার স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই। দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকটের জন্য সরকার চাপে আছে। দর্শক, বাকিটা জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন। আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে উঠে আসে বৈশ্বিক টালমাটাল পরিস্থিতি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রভাবে সরকার চাপে আছে। বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে,
এমন দাবি আমরা করতে পারি না তাদের, আমরাও চাপ অনুভব করছি। যেমন আমাদের দ্রব্যমূল্য চাপের মুখে, এটা তো অস্বীকার করলে বাস্তবতাকে অস্বীকার। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কথা বলেন আসন্ন উপজেলা নির্বাচন নিয়ে। তিনি জানান, মন্ত্রী এমপি স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত। যদি কোনো পরিবারে কেন্দ্রীভূত হয়ে যায়, তখন দলের অন্যান্য নেতা কর্মীরা ভাবে তাদের আর এখানে কোনো ভবিষ্যৎ নেই, এবং সে কারণে তাদের মধ্যে একটা হতাশা কাজ করে। আমরা নীতিগত প্রশ্নে একথা বলেছি, আইনগত ব্যাপারটা ভিন্ন ব্যাপার, এটা আইনগত কোনো ব্যাপার না, আমরা নীতিগত প্রশ্ন। আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সত্য বললে আমেরিকার স্বার্থে আঘাত লাগলে কিছুই করার নেই। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দেশে গণতন্ত্র ফিরিয়ে না আনলে গণমাধ্যমের স্বাধীনতাও ফিরবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আলোচনায় অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের কবলে পড়ে গণমুখী চরিত্র হারিয়েছে গণমাধ্যম। ফ্যাসিবাদের পতনে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান তারা। বাংলাদেশকে স্বাধীন রাখতে চাই, বাংলাদেশকে টিকে রাখতে চাই, আসুন আমরা গণতন্ত্র আন্দোলনে আসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা ফেরাতে ফিরিয়ে আনতে হবে গণতন্ত্র। তারা দাবি করে তারা স্বাধীনতার পক্ষে শক্তি। তারা যদি স্বাধীনতার পক্ষে শক্তি হয়ে থাকে, স্বাধীনতার মূল যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা তো ছিল গণতন্ত্র। গণতন্ত্র যদি দেশে না থাকে, দেশে যদি একদলীয় শাসন কায়েম হয়ে থাকে, এখানে যদি মানুষের মুক্ত চিন্তা বিকাশের কোনো সুযোগ না থাকে, এখানে যদি মানুষকে বাধ্য করা হয় একই লাইনে চলার জন্য, সেখানে সংবাদপত্রের স্বাধীনতা থাকতে পারে। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ নগরবাসীর মধ্যে নিরাপদ খাবার পানি ও স্যালাইন বিতরণ কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ সরকারের পতন না হলে জনগণের সংকটের সমাধান হবে না। আজকে ওবায়দুল কাদের বলেন বিশ্বের দামের কারণে নাকি বাংলাদেশের নাজেহাল অবস্থা। আমরা বলি যে আজকে ব্যাংকগুলো যে আপনার লোকরা চুরি করছে, এই টাকাটাকে ফেরত দিচ্ছেন, এটা কি বিশ্বের ওইরা মানা করছে? হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। আজকের মানুষের আমার পকেটের টাকা আপনি কাইটা দিতেছেন, তারপরে বলেন মানুষ বলতে পারবে না। উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে রাজধানীর বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 7ই নির্বাচনের দাবি নির্বাচনের পর আবার তিনি উপজেলা নির্বাচন শুরু করেছেন। এটাও দাবি, এইখানে কোন গণতন্ত্র দাবি রাজনৈতিক দল তারা অংশগ্রহণ করছে না। এখানে যারা উপস্থিত তারা কোথাও না কোথাও কোনো উপজেলার বাসিন্দা, তাদের কাছে অনুরোধ করছি আপনারা কেউ এই দাবি সরকার, এই অবৈধ সরকারের কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না। রাজধানী ঢাকার মতো উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান নিয়ে সারা দেশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মধ্য দিয়ে জনসংযোগ করেছে বিএনপি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জালিয়াতি ও প্রতারণা সহ নানা অভিযোগে গ্রেফতার মিল্টন সমাদ্দার মানুষের হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন, জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হালদারকেও জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ। তবে মিল্টনের কাজে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন তিনি। এ বিষয়ে আরো জানাচ্ছেন এনআই নাহিদ। রোববার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে ডাকা হয় আলোচিত মিল্টন সমাদ্দারের স্ত্রী মিঠু হাওলাদারকে। মিল্টনের উত্থান কিভাবে, অর্থের উৎস কি, কিভাবে সে দরিদ্র মানুষ সংগ্রহ করত এবং কেনই বা তাদের টর্চার সেল এনে পেটাতো, এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মিঠু হাওলাদারকে।
তবে ব্রিফিংয়ে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদে ভয়াবহ ও লোমহর্ষক তথ্য পেয়েছে বলে জানান ডিবির মুখপাত্র। সে হাতও কেটে ফেলতো, আঙ্গুল কেটে ফেলতো, ব্লেড দিয়ে সে কেটে ফেলতো, এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটাছেঁড়া রোগীরা যে কষ্ট পেত, আর্তনাদ করতো, এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। মৃত ব্যক্তির মৃত্যু সনদ লেখায় মিল্টন তার স্ত্রীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান হারুনুর রশিদ। প্রাথমিক তাকে জিজ্ঞাসাবাদে আমার কাছে মনে হয়েছে তার জামাইয়ের হাজব্যান্ড তো তার হাজব্যান্ড যে কাজগুলি করেছে সেখান থেকে উনি দায় এড়াতে পারেন না। তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিজেই সাইন করেন, তার স্বামীর স্বীকারোক্তি দেখানো হয়েছে এবং সে ওই আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায়, এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না, উনি কেন থানাকে অবহিত করলেন না? তবে মিল্টনের অপরাধমূলক কোনো কর্মকাণ্ড সম্পর্কে অবগত নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করেন মিঠু হাওলাদার। যে এলিগেশনগুলো উঠছে আপনারা তো জানেনই, সেই এলিগেশন ধরেই স্যার প্রশ্ন করছে। আমি বলতে পারিনি কিছু, কারণ আমি কিছু জানি না। জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে মিল্টন সমাদ্দারের 3 দিনের রিমান্ড শেষে মানব পাচার মামলায় আরও 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। এ পর্যায়ে সংবাদ সন্ধ্যায় আরো যা থাকছে। উচ্চ মূল্যস্ফীতি ও ঋণের বড় দায় সহ অর্থনীতিতে প্রকট 3 সংকট, বলছে সিপিডি, জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ। শিডিউল বিপর্যয়ে বিপর্যস্ত ট্রেনের সেবা। রেল কর্তৃপক্ষ বলছেন গাজীপুরের দুর্ঘটনার প্রভাবে উত্তরবঙ্গগামী সব ট্রেন কয়েক ঘন্টা বিলম্বে ছাড়বে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ফজলে আদিত্যের রিপোর্টে বিস্তারিত। টানা 31 ঘন্টা প্রচেষ্টার পর সম্পূর্ণভাবে উদ্ধার হয়েছে গাজীপুরে দুর্ঘটনায় কবলে পড়া সকল ট্রেনের বগি। তবে দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ চলার প্রভাব পড়েছে ট্রেনের শিডিউলে। বেশিরভাগ ট্রেনই কমলাপুর স্টেশন ছেড়েছে কয়েক ঘন্টা বিলম্বে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। 6টায় আমার গাড়ি ছিল ধূমকেতু, এবং কয়টায় কমলাপুর স্টেশন থেকে রাজশাহী ছেড়ে যাবে সেটাও তারা বলতে পারেনি। তো অলরেডি 3 ঘন্টার মতো লেট হয়ে গেছে, কিন্তু এখনো ট্রেনের কোনো খোঁজ নেই। আমাদের ট্রেনটা এখনো ছাড়েনি, বাচ্চা নিয়ে সকাল থেকে বসে আছি। কাল 6:30 আসছি আমি, 11 সিন্ধু প্রভাতীর যাত্রী, কিশোরগঞ্জ যাব। এখন পর্যন্ত আমাদের ট্রেনের কোনো খবর নেই। কিশোরগঞ্জ 11 সিন্ধুরে যাবো 7:15-তে লেখা, কিন্তু অনেক 12টা বেজে যেতেছে, অন্তমাত কোনো ট্রেন আহনেরও খবর নাই, সারানোর খবর নাই। রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল 6টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও বেলা 11টা পর্যন্ত কমলাপুর স্টেশনে অপেক্ষা করতে দেখা গেছে। এছাড়া কিশোরগঞ্জগামী 11 সিন্ধু প্রভাতী, কিশোরগঞ্জ এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, 71 এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেসে শিডিউল বিলম্বিত হয়েছে। যত দ্রুত আমাদেরকে ইনফর্ম করা হোক, যদি কখন যাবে সেই শিডিউলটা দেওয়া হয়, আমরা হয়তো অপেক্ষা করব। যদি দেরি হয় তাহলে অন্য উপায়ে আমরা চলে যেতে চেষ্টা করব। এখন যে বাচ্চা নেই, যে আমরা কতক্ষণ ধরে ঘুরতেছি, তারপরে মনে হয় এতক্ষণ গরমে বাচ্চা বিরক্ত হইতেছে, বাইরেও সহ্য করতে না, ভিতরে সহ্য করতে পারে। এখন এই বাচ্চাটা কতক্ষণ আমরা অপেক্ষা করবো? সকাল 8:30টায় ট্রেন, আমরা সকাল 5টায় এখানে উপস্থিত হয়েছি। এখন পর্যন্ত ট্রেনের কোনো কেউ খবর দেয় না, বলে না যে কখন ছাড়বে, কি অবস্থায় আছে, কোনো তথ্য দেয় না। উত্তর পশ্চিমাঞ্চলে যে সকল ট্রেন গাজীপুর হয়ে যায় সেগুলো শিডিউল বিপর্যয় হয়েছে। এটি সমাধানে কাজ চলছে। শীঘ্রই ট্রেনের শিডিউল যথাযথ সময়ে আসবে বলে জানান কমলাপুর স্টেশন ম্যানেজার। গতকালকে থেকে আমাদের আস্তে আস্তে দূরত্ব কমে আসছে। আমাদের যে ট্রেনগুলো অর্থাৎ দক্ষিণ পশ্চিমাঞ্চল যে ট্রেনগুলো আপনার জয়দেবপুর হয়ে যায় চলাচল করে, সে সকল ট্রেনে কিছু কিছু ট্রেন আপনার 4-5টি ট্রেন বিলম্বে চলাচল করছিল। তো আস্তে আস্তে ঠিক হয়ে আসতেছে। এখন 2টো ট্রেন বিলম্বে আছে। আশা করছি আগামীকালকে আমাদের সবগুলো মোটামুটি ঠিক হয়ে যাবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। টানা দাবদাহের পর স্বস্তি ফিরতে শুরু করেছে জনজীবনে। আজ থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। অফিস বলছে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কোথাও কোথাও হালকা ও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আর আগামী 1 সপ্তাহ যাবৎ সারা দেশে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিয়াজ মোর্শেদ জানাচ্ছেন বিস্তারিত। গেল 1 মাস ধরেই গরমে হাসপাস সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবন। গেল কয়েকদিনের থেকে আজকের তাপমাত্রা কিছুটা কম থাকলেও কাটেনি গরমের হাসপাস অবস্থা।
স্কুল ও কলেজগামী শিক্ষার্থীরাও বলছে এই তাপ প্রবাহের কারণে স্কুলের ক্লাস আর বাসায় পড়াশোনা করতেও কিছুটা অস্বস্তিতে পড়তে হচ্ছে। স্কুলে সব ঠিকই আছে, কিন্তু এরকম গরমের মধ্যে বাসায় যে একদম বেশি টায়ার্ড লাগে। এই গরমেও মনে হচ্ছে টিকা খুবই কষ্টকর। এখন সব স্টুডেন্টরা তো আর ফ্যানের নিচে বসতে পারে না। আজকের অবস্থাটা আমার কাছে ভালো লাগছে, কার কাছে কেমন লাগছে জানি না, আচ্ছা আমার কাছে খুব ভালো লাগছে। গরমে তো জীবনযাপন করা খুবই কঠিন, এখন যে অবস্থাটা ঘরেই থাকা খুব মুশকিল। তাপমাত্রা এইভাবে থাকলে তো অনেক কষ্টকর হয়ে যাবে সবার জন্য। তবে আবহাওয়া অফিস জানায় তাপমাত্রা আজ থেকেই কমতে শুরু করছে, আর আগামী এক সপ্তাহ যাবৎ দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ের যে বৃষ্টি সেটা কিন্তু বর্ষাকালের বৃষ্টির মতো নয়, এটা ডিউরেশন খুব বেশি হয় না, আধা ঘন্টা থেকে 2 ঘন্টা, ম্যাক্সিমাম হয়তো 2.5 ঘন্টা এরকম হতে পারে। তো সেই কারণে বৃষ্টি হওয়ার পরেই কিন্তু আবার দেখবেন যে রৌদ্র উঠে গেছে। তো এই জন্য এই সময় যে বৃষ্টি হলে যে টেম্পারেচার যে একদম ফল করে যাবে তা কিন্তু নয়। এছাড়া আজ ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগেরও 2-1 জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল থেকে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কিন্তু বৃষ্টিপাত এবং বজ্রঝড় এবং সেই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। গতকাল থেকে এই পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে 83 মিলিমিটার, আর সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় 67 মিলিমিটার। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহ কিছুটা কমায় সারা দেশে আজ খুলেছে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ছুটি শেষে স্কুল কলেজ খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, তবে উপস্থিতি ছিল কম। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান স্কুল কলেজ কর্তৃপক্ষ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। 1 মাস দাবদাহের পর কিছুটা স্বস্তি ফিরেছে আবহাওয়ার পূর্বাভাসে, কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সাথে তাপপ্রবাহের ছুটি শেষে খুলেছে সব ধরনের মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তি অনুযায়ী আজ থেকেই সারা দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু হয়েছে। মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের শর্ত মেনেই চলে সব ধরনের কার্যক্রম। ছুটি শেষে স্কুল কলেজ খোলায় বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্কুল বন্ধ দিয়ে বা রেখে দেওয়া উচিত না, কারণ দেখা যায় যে স্কুল যদি আমরা বন্ধ করে রাখি আমাদের পড়াশোনায় অনেক ঘাটতি হয়ে যাচ্ছে। আমরা তো সিলেবাস শেষ করতে পারছি না, পরীক্ষা আসলেই তো আমরা সহজে কিছু পারবো না। এই গরমের কারণে আমরা বই পড়াতে অনেক পিছিয়ে গেছি, সিলেবাসে অনেক সমস্যা হয়ে গেছে। এ সময় শিক্ষার্থীরা ছুটির পরিবর্তে ক্লাসের প্রতি বেশ আগ্রহ প্রকাশ করেন। ভালো লাগছে, স্কুলে পড়াশোনা করছি ওটা ভালো, বাসায় অনেক বোর লাগছে অনেক। স্কুলে আসি, পড়াশোনা করি, খেলাধুলা করি, খুব ভালো লাগতেছে। ভালোই লাগে আসলে, স্কুলে সবার সাথে দেখা হলে মানে মনের মধ্যে একটা শান্তি আসে, আর বাসায় থেকে অত কিছু তো আর করা যায় না। সতর্কতা অবলম্বন করে খোলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান রাজধানীর ভিকারুন্নেসা স্কুলের প্রধান শিক্ষক কেকা রায়চৌধুরী। তাপ প্রবাহের কারণে যে বন্ধটা ছিল, সামনের প্রত্যেকটা শনিবার যদি আমরা ক্লাস নিই, আশা করি আমরা এই সিলেবাসটা ঠিকমতো কভার করতে পারবো। আর ম্যানেজমেন্টের কথা যেটা বলছেন, সেই ম্যানেজমেন্ট তো আমরা প্রথম 28 তারিখে যখন খুলেছে তখনই নিয়েছিলাম সব, এবং তারপরে সেটা আমরা চলমান রেখেছি। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। উচ্চ মূল্যস্ফীতি, বড় ধরনের ঋণের দায় এবং প্রবৃদ্ধির শ্লথ গতি অর্থনীতিতে প্রকট হয়েছে এ 3 সংকট। বর্তমানে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপির 42%। ঋণের দায় মেটাতেও পারছে না সরকার। অনিয়ম, দুর্নীতি বন্ধ ও জবাবদিহিতা নিশ্চিত না করলে কাজে আসবে না সরকারি বরাদ্দ। আসছে বছরের বাজেট নিয়ে সিপিডির আলোচনায় উঠে আসে এসব বক্তব্য। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। চড়া মূল্যস্ফীতি, বিনিয়োগে খরা ও ডলার সংকটে আমদানি রপ্তানির সমস্যায় ভুগছে দেশের অর্থনীতি, যার নেতিবাচক প্রভাবে অস্বস্তিতে জনগণ। এরই মধ্যে আসছে নতুন অর্থবছরের বাজেট। সেই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা তুলে ধরা হয় নতুন সরকার, জাতীয় বাজেট ও জনমানুষের প্রত্যাশা নিয়ে সিপিডির সংলাপে। সিপিডির গবেষণা বলছে, বাড়ছে অভ্যন্তরীণ ও বিদেশি ঋণ পরিশোধের দায়, রাজস্ব আয়ে ধীরগতি আর সরকারি ব্যয়ের সক্ষমতা কমার প্রভাবে কমছে প্রবৃদ্ধি। সরকারি বরাদ্দের ব্যবহারে নেই বেসরকারি প্রতিষ্ঠানের সংযোগও। অর্থনীতিতে সমস্যা ত্রিযোগ ঘটেছে: অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতি,
যা মানুষের জীবনমানকে আঘাত করছে। আমাদের ঋণের ঝুঁকি বাড়ছে। সরকার বিদেশ থেকে যে টাকা নেয় তার চেয়ে প্রায় 2 গুণ টাকা নেয় অভ্যন্তরীণ উৎস থেকে। দায় দেনা পরিস্থিতি একটা বড় ধরনের সমস্যার আমাদের ইঙ্গিত নিয়ে আসে। বক্তারা বলেন, উন্নয়ন অবকাঠামো খাতে বরাদ্দ বাড়লেও গুরুত্ব কমছে শিক্ষা, স্বাস্থ্য খাতের মতো সামাজিক খাতে। সরকারি অর্থের অপচয় বন্ধ ও সুষম বন্টনের গুরুত্বও তুলে ধরেন তারা। মিতব্যয়িতার খুব বেশি প্রয়োজন, যেহেতু পরের টাকা ব্যয় করছি আমরা জনগণের। ভেরি অর্ডিনারি থিংস, কলমে কাগজে সর্বত্র আমি আইসি লট অফ অপচয়। শিক্ষায় বিনিয়োগটা বাড়ানো দরকার, মূলধারায় যদি আমরা ধরে রাখতে চাই। আর দ্বিতীয়, আমার দেশে আমার সন্তানদেরকে লেখাপড়া যারা করাবেন, মূলধারা হতে পারেন, ধর্মীয় ধারা, বিদেশি ধারা, ইংরেজি মাধ্যম, তাদেরকে সবাইকে একটা আইনের আওতায় আনতে হবে। সংলাপে উঠে আসে, রেওয়াজ অনুযায়ী অংশীজনদের সাথে আলোচনা হলেও বাজেট তৈরিতে গুরুত্ব পায় সুবিধাভোগী শ্রেণীর সুপারিশ। অনেক দিন ধরে বিশৃঙ্খলায় আর্থিক খাত, অর্থ পাচার যোগ করছে বাড়তি সংকট। এই বছরের যে বাজেট, সেখানেও দেখা যাচ্ছে যে সাবস্টেনশিয়াল ডাউনসাইজিং হবে। আপনি যখন গভর্নমেন্ট ফিগার্স অন এক্সপোর্ট, গভর্নমেন্ট ফিগার্স অন রেমিটেন্স আমরা দেখি যে অ্যাজ ইট ইজ রয়ে গেছে অথবা মার্জিনাল গ্রোথ আছে, দেন ওয়্যার ইজ দ্য মানি গোয়িং? কোথায় যাচ্ছে এই টাকা? ততদিন পর্যন্ত প্রত্যেকটা মন্ত্রণালয়কে জবাবদিহির মধ্যে না আনা যাবে এবং দুর্নীতিমুক্ত না করা যাবে, আমি যত বরাদ্দ বাড়াই না কেন জনগণের কাজে তার দোরগোড়ায় পৌঁছবে না। অর্থনীতি বাগে আনতে সুশাসন ও রাজনৈতিক সিদ্ধান্তের জোরালো গুরুত্ব উঠে আসে সিপিডির আলোচনায়। এগুলোর জন্য আমাদের আইনের বাস্তবায়ন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-20তে লড়ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। নারী বিশ্বকাপের সাফল্যের আশ্বাস জ্যোতিদের। পরিবহন শ্রমিকদের বিক্ষোভ সংঘাতে প্রায় 24 ঘন্টা বন্ধ ছিল বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে যাত্রী সেবা। এ সময় অর্ধশত বাস মাহিন্দ্রায় ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। আসলে কারা এই হামলা চালিয়েছেন, এর পেছনের গল্প খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী শফিক মুন্সি। শনিবার রাতে বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনালের চিত্র এটি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুর থেকে হামলা ভাঙচুর শুরু হয় ব্যস্ত এ বাস টার্মিনালে। বন্ধ হয়ে যায় অভ্যন্তরীণ রুটের বাস চলাচল। কিন্তু পরিবহন শ্রমিকদের নামে ভাঙচুরে লিপ্ত এসব শিশু কিশোরেরা আসলে কারা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছর নভেম্বরে হঠাৎ বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করা আফতাব হোসেনকে সরিয়ে দেওয়া হয়। পরে এ পদে আসীন হন কেন্দ্রীয় যুবলীগ নেতা অসীম দেওয়ান। শনিবার শ্রমিকদের বিক্ষোভকালে তার বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারী একটি অংশ। তবে উল্টো বিক্ষোভকারীদের বহিরাগত দাবি করেন অসীম দেওয়ান। এখানে কোনো শ্রমিক নাই, ওই যে কিছু পিস্তি পোলামান 12-14 বছরের টোকাই হেল্পার এগুলোর তার পেছনে সামনে রাখিয়া পিছনে সব বহিরাগত। গত 1 মে টার্মিনালের শ্রমিক ইউনিয়নের নতুন সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করেন কাজী কবির। তিনি দখলে নেন আরেক শ্রমিক নেতা কামাল হোসেন লিটন মোল্লার জায়গা। নতুন কমিটি এর যাতে ভালোভাবে সুষ্ঠুভাবে না চালাইতে পারে, বাহিরের আপনার এই জিনিসটা নিয়ে যে কাশ্মীরের চেয়ারম্যান লিটন মোল্লা তার কিছু অনুসারী তারা ওই জায়গাটা উত্তেজিত করার জন্য এই ঝামেলাটা পাকাইছে। রোববার গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে অস্ত্রসহ 2 জন বহিরাগতকে আটক করেছে পুলিশ। দুপুর থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করে। এখন আপাতত আপনার রাস্তা ফাঁকা আছে, কোথাও ঝামেলা নেই। বাস কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আমরা বাস চালু করে দিয়েছি, কোনো সমস্যা নেই। শনিবার দুপুর ও রাতের সংঘর্ষে 40টি মাহিন্দ্রা, 25টি বাস এবং টার্মিনালের ভেতরে 7টি কাউন্টার ভাঙচুর করা হয়। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল।